হ্যাঁ, তা আমি কি বলছিলাম যে আমাদের বর্তমান আর তার দুদিকে দুপ্রান্তে অতীত আর ভবিষ্যৎ। তো সময়কে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি, বোঝার জন্যে, চেনার জন্যে এবং আলোচনা করার জন্যে। যদিও সময় আসলে একটাই সেক্টর, যাই হোক সেটা আলাদা বিতর্ক। তো আমরা এই আলোচনার দায় বয়ে বেড়াই সবসময়। আলোচনা বলো, সমালোচনা বলো, এটা সবসময় বয়ে বেড়াই। আর আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো যদি দেখা হয়, খুব নজর করে দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেগুলো সব অতীত থেকে এসেছে, তাই না? অতীত কি? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় অতীত কি, না আমার অতীত মানে কি? অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, ওন এক্সপিরিয়েন্স। অতীত হচ্ছে অভিজ্ঞতা, ভবিষ্যৎ অভিজ্ঞতা নয়। ভবিষ্যৎ অভিজ্ঞতা নয়। তো যাই হোক, এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সময়ের 3 অধ্যায় আমাদের সঙ্গে চলতে থাকে সর্বক্ষণ। আর যেহেতু সময়কে সময় দিয়ে এইভাবে ছাড়া আর কোনো উপায় নেই মেপে দেখার, ছেনে দেখার, তো আমাদের তার উপর নির্ভর করতেই হবে। গতকালকে আসলে আমি ভারতবর্ষের সমস্ত শিল্পীদের নিয়ে একটা উদ্যোগের সঙ্গে সামিল হয়েছি। তার সফলতা নিষ্ফলতা এখনো পর্যন্ত পর্যালোচনা করার সময় আসেনি, শুধু উদ্যোগ নেওয়া হয়েছে। তো তার সঙ্গে আমিও সামিল আছি। তো সেই উদ্দেশ্যে আমি কয়েকজন নবীন শিল্পীর সঙ্গে কথা বলি যে তারা যাতে সামিল হয়, আমি তাদেরকে উৎসাহ দেবার চেষ্টা করি। ন্যাচারালি যখন অনেক মানুষদের নিয়ে কাজ করা হয়, অনেক মানুষ মানে অনেক চরিত্র, অনেক চরিত্র আলাদা হয় কি করে? চরিত্র কিসে আলাদা হয়? সেই অভিজ্ঞতায়, অতীতে আলাদা হয়। প্রত্যেকটা চরিত্র আলাদা এই কারণে, কারণ তাদের অতীত আলাদা। আর তাদের অতীত আলাদা বলেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের স্বপ্ন আলাদা। তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো সব আলাদা আলাদা, তাদের চাওয়া আলাদা, কারণ তাদের পাওয়া আলাদা, সব আলাদা আলাদা। তো কি অভিজ্ঞতা হলো আমার? একটি মেয়ের কথা বলি, আমি নাম বলছি না। সে খুব ডিটেলে আমার কাছ থেকে জানতে চাইলো এবং আমি এর আগেও তার সাথে কয়েকবার কথা বলেছি। আমি কথা বলার সময় খেয়াল করেছি যে তার অনেক মানুষের প্রতি খুব বিতৃষ্ণা রয়েছে, তার পরিচিত মানুষদের প্রতি। এবং এই কথাটা সে বিশ্বাস করে যে সবাই তাকে ব্যবহার করেছে, যেটা এইমাত্র তুমি বলছিলে, সবাই তাকে ব্যবহার করেছে বা মিসইউজ করেছে। কেউ তার বিশ্বাস রাখেনি, কেউ কথা রাখেনি। সুনীল গাঙ্গুলির কথায় বলা যায়, হয়তো উনি সত্যিই বলেছিলেন যে কেউ কথা রাখে না। যাই হোক, কাব্য ছেড়ে বাস্তবে আসি। যে মেয়েটি সব কিছু জানলো এবং ভীষণভাবে একটা এমন জায়গায় নিজেকে রাখতে চাইল যে সে এই উদ্যোগ নিয়ে ভেবে দেখবে, বাট ও খুব একটা এটার সঙ্গে জড়াতে চাইছে না, অথবা সে চাইছে হয়তো তাকে আরও অন্যভাবে আমন্ত্রণ করা হোক।
সকলেরই নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা থাকে, তারও আছে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সে বিশ্বাস করতে পারছে না, সে আস্থা রাখতে পারছে না যে দেখি না এক পায়ে এগোই, থেমে আছি তো। এই করোনা ভাইরাসের সময়, এই লকডাউনের সময়, বা চিরাচরিত সেই দুঃসময় যা আমাদের মাথার উপর দিয়ে সর্বক্ষণ অন্ধকারের মতো, অদৃশ্য অন্ধকারের মতো ছেয়ে থাকে, তা তো সাথেই আছে। দেখি না এক পা যদি এগোই, কিছু তো করা হলো। সেই অন্ধকারের সঙ্গে একঘেয়ে জীবনযাপনের থেকে আলাদা কিছু তো করা হলো। সে এইভাবে ভাবতে চাইছেই না, ভাবতে পারছে না বলা ভুল, কারণ তার অভিজ্ঞতা, তার অতীত। সে অতীতে দাঁড়িয়ে আছে, সে বর্তমানে দাঁড়িয়ে নেই। তাই সে ভবিষ্যৎ নিয়ে কোনো উদ্যোগ নিতেই চায় না। সে অতীতে দাঁড়িয়ে আছে সর্বক্ষণ। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা রাখা যায়, সে প্রত্যেক মানুষই করে। পরিকল্পনা আন্দাজ নয়। ভবিষ্যতের পর্যালোচনা করা যায়, কিন্তু ভবিষ্যৎকে স্বপ্নের মতো অন্তত আচ্ছন্ন অবস্থাতেও দেখা সকল মানুষের কাজ নয়। তুমি নিশ্চিত আছো যে তোমার অতীত অন্ধকার নয়। তুমি নিশ্চিত আছো যে তোমার ভবিষ্যতে আরো অন্ধকার আসছে। তুমি বর্তমান নিয়ে কোনো ভাবিতই নাও, কারণ বর্তমানে সবাই খুব খারাপ মানুষ, কারণ তারা তোমার অতীত, সুন্দর একটা অতীত তৈরি হতেই দেয়নি। তারা বাধা সুন্দর একটা ভবিষ্যতের দিকে যাবার, তারা বাধা। আর এই বাধাকে অতিক্রম করা তোমার সাধ্যের বাইরে। তো এত কিছু যখন হয়ে যায়, তখন এই সব মানুষদের কাছে একটাই অবকাশ থাকে, তা ঘৃণার অবকাশ, অবজ্ঞার অবকাশ। আর এই অবজ্ঞা, এই ঘৃণা সে কাকে দিচ্ছে? যে বা যাদের জন্য তার অভিজ্ঞতা, তার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাদেরকে নয়। যাদের জন্য তার সুন্দর অভিজ্ঞতা হতে পারে তাদেরকে। এবং সেই ঘৃণা, সেই অবিশ্বাস, সেই অনাস্থা দেবার পরে সে অদ্ভুতভাবে শান্ত হয়ে যাচ্ছে। তার অবচেতন বলছে, দেখ কেমন মজাটা দেখালাম, এবার আমি বাগে পেয়েছি। কাকে? কাকে তুমি বাগে পেয়েছ? কাকে তুমি বাগে পেয়েছো? তুমি তোমার অতীত থেকে আজ পর্যন্ত বর্তমানে ভবিষ্যতের জন্য কি করেছো, কি ভেবেছো? ভবিষ্যৎ কি আসলে? ভবিষ্যৎ তো আরো অনেক নতুন মানুষ যাদের এতদিন তুমি দেখাও পাওনি, তাই না? ভবিষ্যৎ কি তোমার অনেক টাকা, অনেক বাড়ি? শুধু না, অনেক অনেক নতুন নতুন মানবীরা যাদের সাথে এতদিন তোমার দেখাই হয়নি, যাদের সাথে কোনো সম্পর্কই হয়নি। নতুন করে হলো, অভিজ্ঞতা এলো, নতুন নতুন অভিজ্ঞতা এলো, নতুন কথা এলো, নতুন ভাব এলো, নতুন ভালোবাসা এলো, নতুন কিছু করার অবকাশ এলো। আর এইভাবে ধীরে ধীরে দেখলে তোমার অতীত বদলে গেল। তোমার অতীত বদলে গেল। আর কিন্তু সমস্যা হচ্ছে যে এই মেয়েটি বা তার মতো আরও অনেক মানুষ সময়কে এই সুযোগটাই দেয় না। সে ভেবে দেখে না, আজ আমার কতটা বয়স হয়েছে। মানছি আমি অর্ধেক বয়সে দাঁড়িয়ে আছি, যদিও আমি যে মেয়েটির কথা বলছি সে অর্ধেক বয়সে নেই, তার এখন অনেক বড় আয়ু সামনে পড়ে আছে। কিন্তু আমি মানছি কোনো একটা মানুষ অর্ধেক বয়সে দাঁড়িয়ে আছে, বাকি অর্ধেক তার বাকি আছে। আর সেটা সে সম্পূর্ণ সচেতনভাবে বাঁচবে। ছোটোবেলাটায় আধা অবচেতন আধা সচেতনের অবস্থায় কাটে, ভালো মন্দ বিচার থাকে না। কিন্তু এখন এই মুহূর্তে তার যে অর্ধেক জীবন বাকি আছে সেটা সম্পর্কে সে সম্পূর্ণ সচেতন। তার অর্থ সে তার অনেক বেশি শক্তি আছে, সে অনেক অসাধ্য সাধন করতে পারে। কিন্তু সে অতীতে দাঁড়িয়ে আছে, সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। সে ভুলেই গেছে যে মানুষই সেই জীব যে যখন অন্ধকার অসহ্য হয়েছে সে তাতে আলো জ্বালিয়েছে, দীপ জ্বালিয়েছে, বিদ্যুৎ জ্বালিয়েছে। সে সেই আস্থা থেকে সরে দাঁড়িয়েছে।
সে সেই আস্থা থেকে সরে দাঁড়িয়েছে। তো চলো তার জন্যে, আমাদের সকলের জন্যে আমি দুটো পাথরের দুটো গল্প শোনাই। এমন দুটো গল্প যা আমাকেও কখনো ঘুরে দাঁড়াতে বাধ্য করেছিল, আমাকে ভাবতে বাধ্য করেছিল যে আমি কি, আমি কে, আর কেন বেঁচে আছি। দুটো পাথর। একটা পাথরের জন্ম হয়েছিল ওপরে, কোনো এক পাহাড়ের ওপরে, আর আরেকটা পাথরের জন্ম হয়েছিল নিচে, আরও অনেক পাথরের মাঝে, ছোট ছোট পাথরের মাঝে। তো পাথর কি করে, আমরা পাথরকে কি করতে দেখি? একটা পাথরকে যদি দেখি, বড় ছোট যাই হোক, অনেক বড় পাথর পাহাড়ের কোলে খাঁজে আটকে আছে, দেখে মনে হয় না সে যেন অপেক্ষা করছে। সত্যিই তাই, পাথর অপেক্ষা করে, গড়ে ওঠার অপেক্ষা করে, ভেঙে পড়ার অপেক্ষা করে, ভেঙে গিয়ে আবার নতুন করে গড়ে ওঠার অপেক্ষা করে। যাই হোক, আমি আর লম্বা করব না আমার কথা। একটা পাথর অনেক পাথরের মাঝে পড়ে আছে, একই রকম অপেক্ষায়। বর্ষায় বৃষ্টি আসে, সে ভেজে, গ্রীষ্মে প্রখর রৌদ্রে সে উত্তপ্ত হয়ে থাকে, বসন্ত এলে সুন্দর মৃদুমন্দ হাওয়া তার গায়ে লাগে। অনেক পাথর আছে, সবার একই রকম জীবন। জীবন পাল্টে যায় পাথরের কখন? ওই রকম পাথরের। হঠাৎ সেখানে ঘুরতে আসা কিছু মানুষ এলো, পিকনিক করতে এসেছিল বা কোনো একটা ফ্যামিলি ট্যুর করতে এসেছিল। সেখান থেকে একটা মানুষ, একটা লোক এসে সেই পাথরটাকে, যার গল্প আমি বলছি, তাকে তুলে নিল হাতে। আর বাকি পাথররা যারা এতদিন ওই পাথরটার সঙ্গে ছিল, তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, কারণ তারা আশা করেছিল যে তাদেরকে তুলে নেবে কাউকে। তারা আশা করেছিল, তারা ভবিষ্যতে পরিকল্পনা করেছিল যে তাকে হয়তো তুলে নেবে, কিন্তু তাদের সকলকে বাদ দিয়ে লোকটা ওই পাথরটাকে তুলে নিল, যার কথা আমি বলছি। আর লোকটার স্বাদ হলো সামান্য ইচ্ছের জন্যে, লোকটা বড় পাহাড়ের ওপরে, যেখানে রাজারা তাদের মহল বানিয়ে রেখেছে, বা ওই দিকে পাথরটাকে ছুঁড়ে মারল, কোনো শহরের দিকে, কোনো একটা নগরের দিকে, ওই পাহাড়েরই খাঁজের কোথাও। আর পাথর আকাশে উঠল, পাথর আকাশে উঠল, আর নিচের পাথরগুলো হাঁ হয়ে তাকিয়ে রইল। তাদের পরিবারের, তাদের প্রতিবেশীর মতো, তাদের সাথে একসাথে এতদিন থেকেছে, বড় হয়েছে, গড়ে উঠেছে, ভেঙেছে, আবার বড় হয়েছে, ভিজেছে, হাওয়া খেয়েছে, রাত জেগেছে। তাদেরই পরিচিত সেই পাথর আকাশে উঠেছে, যা তারা চাইলেও পারবে না। আর যে আকাশে উঠল, সে তো মহা আনন্দে যেন তার ডানা গজিয়েছে। সে উঠছে 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 উঠছে, আরও ওপরে, আরও ওপরে। তার পরিচিত নিচের পৃথিবীটা, নিজের পাড়াটা, নিজের ঘরটা, নিজের পরিবারটা, নিজের নগর বন্দরটা, সেই একঘেয়ে জীবনটা ছোট হতে হতে নিচে মিলিয়ে যাচ্ছে। আর সে উঠছে উঠছে, কি আনন্দ, কি আনন্দ! কত বেশি আলো, কত বেশি হাওয়া! সে উঠছে। সে এই ভেবেও তৃপ্তি পাচ্ছে যে নিচের ওই পাথরগুলোকে সে টেক্কা দিয়ে ওপরে, কত ওপরে চলে এসেছে, এবং আরও ওপরে উঠছে। সে নিদর্শন হচ্ছে, সে পাথরের চিরাচরিত জীবনকে ছাপিয়ে এক মহার্ঘ জীবন পাওয়ার উদ্দেশ্যে চলেছে। অনেকটা যাত্রাপথ সে উঠছে, সে উঠছে। কয়েকদিন ধরে সে উঠল, কয়েক বছর ধরে সে উঠল, উঠেই চলেছে। তারপর একটা সময় এসে সেই পাথর দেখতে পাচ্ছে সে এত উপরে উঠে এসেছে যে তার কাছাকাছি, সে খুব কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, কোনো একটা শহর বা নগর হবে, সেখানে সোনার সব মহল রয়েছে, বাইরে দিয়ে তার স্বর্ণাভ রূপ দেখা যাচ্ছে, ঝলমল করছে। পাথর অবাক, আমি এখানে উঠে এসেছি, আমি এত উপরে উঠে এসেছি। একেই বলে সফলতা। আমি সফল একজন পাথর, অনেক ওপরে উঠে এসেছি। আর সেই পাথর উঠতে 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 একটা সময়
এক মহল, এক রাজবাড়ি তার জানলার কাছাকাছি চলে এসেছে। তখনও পাথরে গতি আছে, তখনও পাথরে যথেষ্ট গতি আছে। তাই সে সেই গতির দ্বারা সেই মহলের জানলার কাঁচ ভেঙে মহলের ভেতরে ঢুকে গেল। গতি ছিল, কাঁচ ভেঙে গেল পাথরের ঘায়ে। পাথর ভাবলো, আরে পাস, কি শক্তি আমার, আমি মহলের জানলার কাঁচ ভেঙে ফেললাম। পাথর ভাবলো, আমি মহলের কাঁচ ভেঙে ফেললাম, কি দারুণ শক্তি আমার। সে কাঁচ ভেঙে ভেতরে পড়ল। মহলের ভেতরে মখমল গালিচা বিছানো, তার উপরে গিয়ে পাথরটা পড়ল। কি আরাম! আহা, এতদিন তো সেই পাথরদের ভিড়ের মধ্যে পাথরের উপরেই ছিল। কি শক্ত, কি কঠিন সে জীবন! আহা, কি আরাম! এই গালিচার মধ্যে পড়ে গেলাম। আমার জন্যই এই গালিচা তৈরি করা ছিল, পেতে রাখা ছিল। আহা, এই না হলে জীবন! কি অসাধারণ জীবন! পাথর জন্ম, ছি ছি ছি, এই জন্ম! আমি এবার থেকে এখানেই থাকবো, এইভাবেই মান সম্মান পাবো, আমার বংশধরেরা এইভাবেই বংশ পরম্পরায় এই গালিচার এই মহলের উত্তরাধিকারী হবে। আহা, এই তো জীবন! একে বলে মর্যাদা, একে বলে জীবনের শীর্ষে পৌঁছে যাওয়া, একে বলে সফলতা, সাকসেস। পাথর ভাবছে যে আমি ভেঙেছি সেই কাঁচ, কিন্তু আমরা তো জানি কাঁচ ভাঙার জন্যে যা কারণ, তা হচ্ছে পাথরের পাথর হওয়া আর কাঁচের কাঁচ হওয়া সম পরিমাণে, তাই না? পাথরের প্রস্তর গুণ পাথর নিজে তৈরি করে না, কোনো এক অলৌকিক শক্তি, যাকে আমরা প্রকৃতি বলি, সেখান থেকে পাথর সেই ভারী গুণ পায়। কাঁচকে বরাবর আমার খুব ভীতু একটা পদার্থ মনে হয়, কারণ সে সবসময় ভেঙে যাওয়ার ভয়ে থাকে। তাকে দিয়ে আমরা যা খুশি তাই করি, সে ভয়ে থাকে। আর ভয় যেহেতু ছোঁয়াচে, সে ভয় মানুষকেও ছুঁয়ে যায়, সর্বশক্তিমান মানুষকেও, যে আমার এই সুন্দর কাঁচটা যেন ভেঙে না যায়। তাই সে সমস্ত ভাঙনের জায়গা থেকে আটকায়। সে পাহারা রাখে, প্রহরা রাখে, যে দেখো আমার এই সুন্দর কাঁচের ফুলদানিটা যেন ভেঙে না যায়, আমার এই জানলাটা বা আমার ছবিটা বাঁধানো কাঁচে রয়েছে, এই সুন্দর কাঁচে বাঁধানো ছবিটার কাঁচটা যেন ভেঙে না যায়। সে এমন এক কাঁচ তৈরি করবে যেখান থেকে বুলেট ঠিকরে বেরিয়ে আসবে, কাঁচ যেন না ভাঙে। তো কাঁচের সঙ্গে সবসময় ভাঙার একটা ভয় থাকেই। তো মহলের কাঁচ পাথর ভেঙেছে, সেই কাঁচের সুরক্ষার জন্যও প্রহরা ছিল, সেই কাঁচের সুরক্ষার জন্যও প্রহরা ছিল। সে ছুটে এলো, কিসের যেন শব্দ শুনলো, কিসের যেন আওয়াজ হলো। এই আওয়াজ তো মালিকের কানে গেলে সে তো বিচলিত হয়ে পড়বে। সে ছুটে এসে দেখে যে গালিচার ওপর একটা পাথর পড়ে রয়েছে। সে চারিদিকে তাকাচ্ছে, এলো কোথা থেকে পাথরটা। পাথর ভাবছে, আহা দেখো কি সুন্দর সুন্দর একটা সাজানো মানুষ, সে ছুটে এসেছে আমার আগমনে, বুঝি আরো অনেক মানুষ আসবে, আমাকে অভ্যর্থনা করবে। পাথরের এক্সপেকটেশন বাড়তেই আছে, বাড়ছে। সে খুশিতে উদ্বেল হয়ে উঠেছে। প্রহরা কি করলো? সেই পাথরকে নিয়ে দেখলো সে জানলার কাঁচটা ভেঙে ফেলেছে। প্রহরার ক্রোধ হলো যে কে ছুঁড়লো পাথরটা, এবং তখন একটাই কাজ করণীয়, যা প্রহরাকে নির্দেশ দেওয়া আছে, সে পাথরটা নিয়ে সঙ্গে সঙ্গে আবার নিচে ছুঁড়ে মারল, ফেলে দিল, যাতে আর কিছু না ভাঙতে পারে সে, যাতে সে আর কোনো নিয়ম, আর কোনো নিষ্ঠা, আর কোনো যত্নকে না ভাঙতে পারে, আর কোনো কটু শব্দ না তৈরি করতে পারে।
পাথর আবার পড়ছে নিচে। ক্ষণিকের জন্য তার ভ্রম হয়েছিল, সে অন্য এক জগৎ পেয়ে গিয়েছিল। সে ভুলেই গিয়েছিল সে পাথর, সে ভুলেই গিয়েছিল সে পাথর। তার মনেই ছিল না সে পাথর, তার মনেই ছিল না নিচে অতগুলো পাথর তার অপেক্ষায় আছে, যে আবার কবে দেখব। তার মনেই ছিল না নিচের ওই পাথরগুলো পরস্পরকে বলছে, নতুন পাথরদের বলছে যে আমাদের একজন জানিস ওখানে গেছে। গল্প করছে তারা। পাথর নিচে পড়ছে, পাথর নিচে পড়ছে, আর নিচে পড়তে পড়তে সে পরিকল্পনা করছে, ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা চাইছে। এখন ভবিষ্যৎ স্বপ্ন অথবা অলীক কিছুর উপরে দাঁড়িয়ে নেই। তার অভিজ্ঞতা তাকে বাস্তব শিখিয়েছে যে সে পাথর। তো সে নিচে পড়লো, সেই জায়গা যেখান থেকে সে উঠেছিল। সবাই ভিড় করে এলো, আরে তুমি এসেছো, তুমি আমাদের এত ভালোবাসো? বলে হ্যাঁ, আমি তোমাদের এত ভালোবাসি বলেই ফিরে এসেছি। আমার প্রাণ কাঁদছিল, আমার হোম সিকনেস হচ্ছিল প্রচন্ডভাবে, আমি তোমাদের মাঝে ফিরে এসেছি। হয়তো যাব আবার, কিন্তু তোমাদের ভুলিনি, এটা প্রমাণ করার জন্য ফিরে এসেছি। সে তাদের তখন সবাই মিলে এলো যে তোমার অভিজ্ঞতা বলো, তোমার কেমন অভিজ্ঞতা হলো, আমাদেরকে বলো। সে উড়ে যাওয়ার গল্প বলল, সে মেঘ দেখার গল্প বলল, সে পাহাড়ের চূড়া দেখার গল্প বলল, মহল দেখার গল্প বলল। একটা কাজ ভেঙেছিল সে, 100টার কথা বলল। একটা গালিচায় শুয়েছিল সে, 1000টা মখমলের কথা বলল। একটা প্রহরা তাকে ছুঁড়ে ফেলেছিল, সে 1000 মানুষের সুসজ্জিত রাজাদের গল্প বলল যারা তাকে বরণ করেছিল। আর যে পাথরেরা শুনছিল তারা বলল তুমি তোমার কথা লেখো, তুমি তোমার কথা প্রচার করো, ইউটিউবে প্রচার করো, ফেসবুকে প্রচার করো, সব জায়গায় প্রচার করো। আমরা আমাদের সন্তানকে এইসব উড়ে যাওয়ার স্বপ্ন দেখাবো। আমরা আমাদের সন্তানকে এই রকম উড়ে যাওয়ার স্বপ্ন দেখাবো, দেখো এই রকম উড়তে হয় আর এইভাবে ফিরে আসতে হয়। আমি সম্পূর্ণ বর্তমানের কথা বলছি। এই পাথরের গল্প মানুষের নয়, এই পাথরের গল্প, এই পাথরের গল্প। তো সে তখন নিজের এই অভিজ্ঞতা প্রচার করলো যে না, আমার আগের জীবন আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, আমাকে পাথরে পাথরে ঠোকর খেতে হয়েছে, কত পাথর আমাকে আঘাত করেছে, এরা কোনোদিন আমাকে মর্যাদা দেয়নি। আমি উড়েছিলাম, আমি পেয়েছিলাম সেই মহল, আমি সমস্ত জগৎ বদলে দিয়েছিলাম, কিন্তু এদেরকে জবাব দেওয়া, এদেরকে দেখানো বাকি ছিল, তাই আমি ফিরে এসেছি। তো এমন পাথরের স্বপ্ন, এমন পাথরের উড়ে যাওয়ার স্বপ্ন অনেক পাথর দেখতে থাকলো। তারা তাদের সন্তানকেও শেখালো। আবার অনেক পাথরের জীবনে একইভাবে বইতে থাকলো, বসন্ত, বর্ষা, শীত, গ্রীষ্ম নিয়ে। আর ঠিক সেই রকম সময়ে আর এক পাহাড়ের উপরে আর এক পাথরের গল্প শুনি। সে পাথর দীর্ঘদিন ধরে ওইভাবে পাহাড়ের চূড়ার উপরে পড়ে আছে। এতক্ষণ শুনলে যে নিচের থেকে ওপরে ওড়ার এক পাথরের গল্প, এবার ওপর থেকে নিচে নামার এক পাথরের গল্প বলি। যে নিচে নেমেছিল, তাকে নিচে নামতে হয়েছিল। শুনি নিচে নামার গল্প কেমন। তো সেই পাথর পাহাড়ের সেই চূড়া, যেখানে কোনো মানুষ পিকনিক করতে অথবা ফ্যামিলি ট্যুর করতে আসতে পারে না, মানুষের গন্তব্যের জায়গাই নয় ওটা, কোনো প্রাণী যেতে পারে না, পাথর সেখানে পড়েছিল। তো পাহাড়ের চূড়া কি হয়? ভঙ্গুর হয়। ভঙ্গুর
ভঙ্গুর হয়, কেঁপে কেঁপে ওঠে কখনো, অথবা নর্মালি ওই আঁটো সাঁটো মাটির জায়গা তো নয়, কাঁকড়ের জায়গা, পাথরের জায়গা, তো ঢিলে থাকে। সামান্য একটু আবহাওয়ার পরিবর্তনেই সেই জায়গা ফাটল ধরে, ধস নামে। তো এইরকমই একটা বিপর্যয়ের পরে সেই পাথরটা মাঝারি আকারের একটা পাথর, যার অতীত ভবিষ্যৎ বর্তমান একাকার, আলাদা করা খুব মুশকিল, সেই পাথর গড়িয়ে পড়ল ঢালবে আপনা থেকে। সে অবাক, গড়িয়ে পড়লো ঢালবে, এক ঢাল থেকে আর এক ঢালে পড়ছে, লাফিয়ে লাফিয়ে পড়ছে নিচে। যত নিচে নামছে তত তার গতি বাড়ছে, যত গতি বাড়ছে পাথরের ভয় হচ্ছে, এবং সেই ভয় কার্যকরী হয়। কিভাবে? যে পাথর গড়াতে গড়াতে আর এক পাথরের সঙ্গে ঠক্কর খেল, পাথর ভেঙে গেল খানিকটা, বাকি যে রইল যতটুকু গোটা রয়েছে সেটা গড়াচ্ছে তখন। সে কোথাও থামতে পারছে, সে চাইছে হয়তো থামতে, কিন্তু তার সাথে সাথে এই যে গড়িয়ে পড়া তার কাছে নতুন অভিজ্ঞতা, সে সেটাও ভালো করে দু চোখ মেলে দেখছে, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করছে যে ঘটছেটা কি। কই এতদিন তো, এত বছর, এত কাল আমি এখানে রয়েছি। সেই পৃথিবী সৃষ্টির সময় থেকে, যখন পৃথিবী ঠান্ডা হতে শুরু করে তখন থেকে হয়তো আমি এখানে। কই এমন অভিজ্ঞতা তো আগে হয়নি। সে পড়ছে, সে নিচে পড়ছে, গড়াচ্ছে, ঠোকর খাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, আবার গড়াচ্ছে। আর যে পাহাড়ের গা দিয়ে গড়াচ্ছে, যত নিচে আসছে বিভিন্ন স্তরে স্তরে সেখানকার ধাতু, পাথর সমস্ত কিছু বদলে যাচ্ছে, যার ফলে তার ভেঙে যাওয়ার গতি প্রকৃতিও বদলে যাচ্ছে, এবং একটা সময় দেখা যাচ্ছে সে ক্ষয় হচ্ছে, সে ক্ষয় হচ্ছে আর গড়াচ্ছে, ক্ষয় হচ্ছে আর গড়াচ্ছে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যেরকম হলে একটা পাথরের কি হতে পারে। একটা সময় সে নিচে এসে পড়লো, একদম নিচে, যার পরে আর নিচে হয় না। নিচে মানে পাতালে নয়, সমতলে, যেখানে মানুষ আসতে পারে, যেখানে সমস্ত অন্যান্য সমস্ত প্রাণীর যাতায়াত ঘটতে পারে। সেই পাথরদের আশেপাশে কোথাও পড়লো যেখান থেকে একজন উড়েছিল। তো যে উড়েছিল সেটা যদি তাদের কাছে আলাদা অভিজ্ঞতা হয়, কত ওপর থেকে একটা পাথর এসেছে সেটাও আলাদা অভিজ্ঞতা। আর বিশেষ করে যখন দেখলো যে সেই পাথর তাদের মতো এবড়ো খেবড়ো নয়, সে দীর্ঘ এই যাত্রা পথে তার ভঙ্গুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেক ঘর্ষণ তর্জনের ফলে সে আজকে মসৃণ হয়ে গেছে, গোল নিটোল, তার ভেতরের সুন্দর উজ্জ্বল রং বেরিয়ে এসেছে, তার উপর রোদ্দুর পরে ঝকঝক করছে, যেন খোলস পাল্টেছে। আর বছর ঘুরেছে, বসন্ত ঘুরে আবার বসন্ত এসেছে, আবার কিছু মানুষ সেখানে এসেছে। মানুষ সর্বদা গুণী হয়। মানুষ এই কারণে উৎকৃষ্ট যে মানুষ গুণী, তার মস্তিষ্কে গুণ ভরে রাখা আছে, সে সৌন্দর্যকে চেনে, বোঝে। যত অবুঝই হোক না কেন, তার অবুঝ মন সৌন্দর্যকে ঠিক চিনে নেয়। তো সেরকম কিছু মানুষ এসে সে পাথরটাকে তুলে নিল, তুলে নিয়ে তাদের মহলে নিয়ে গেল। সেখানে কাঁচের সুন্দর শোকেসের মধ্যে তুলোর সুন্দর কাপড়ের ওপরে সুন্দর একটা সিংহাসন বানিয়ে সেই পাথরকে যত্ন সহকারে রেখে দিল এমন জায়গায় যেখান থেকে সকলে এসে দেখতে পারে আর আশ্চর্য হয়, বারে কোথায় পেলি এটা, কিভাবে পেলি? আর যে সংগ্রাহক, তার উত্তর কি থাকে তখন? বাবা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে সংগ্রহ করেছি। তার মিথ্যে বা তার অতিকথন সেই পাথরের মর্যাদা। সে নিচে নামবো বলে কোনো পরিকল্পনা করেনি, কোনো কাঁচকে ভাঙবো বা গড়বো বলে ভাবেনি। সে শুধু অভিজ্ঞতা কুড়িয়ে গেছে এই পুরো যাত্রাপথটায়, তাই তার কিছু বলার দরকারই পড়ল না। তো আমি কেন বললাম এই দুটো পাথরের কথা? অভিজ্ঞতার ঘর্ষণ তোমাকে মসৃণ করা উচিত।
যখন তা করে না, তার অর্থ তুমি অভিজ্ঞতাকে কাজে লাগালে না। তুমি মিথ্যে অভিমান, মিথ্যে যাচনা দ্বারা প্রভাবিত হলে। তুমি তোমার তিক্ততাকে অবলম্বন করলে বেঁচে থাকার জন্য, যে ওহে দেখো কত মানুষ আমার বরবাদির জন্য দায়ী, আমার ক্ষতির জন্য দায়ী, তাদের ওপর যতদিন না আমি সেই শোধ নিতে পারছি আমি থামবো না। কিন্তু তুমি থেমে আছো, কারণ মানুষ পিছু হটতে পারে না, তুমি তার ব্যর্থ প্রয়াস করছো। তুমি থেমে আছো, তোমরা থেমে আছো কারণ তোমরা তোমাদের ঘর্ষণকে মেনে নাওনি, তোমাদের অভিজ্ঞতায় পাওয়া ঘর্ষণ, তর্জন, ভাঙনকে মেনে নাওনি, তাই নিজেকে মসৃণ করতে পারোনি। তোমরা পাহাড়কে দায়ী করেছো গড়িয়ে পড়ার সময়, যাদের সাথে ঠোকর খেয়েছো তাদেরকে দায়ী করেছো। ভেবে দেখোনি যে ঠোকর ঘর্ষণগুলো আসছে কেন। তোমরা কাঁচ ভাঙার স্বপ্ন নিয়ে বেঁচে রয়েছো। কি করো তোমরা? তুমি কি করতে পারো বলো? আমি করেছি, আমি বলেছি, আমি পেয়েছি। খুব সাধারণ কথা বলি, কেউ কি জিজ্ঞাসা করেছিল তোমার কাছে জন্মের আগে, ওগো তুমি কি রূপে জন্মগ্রহণ করতে চাও? কেউ কি অনুমতি নিয়েছিল তোমার কাছে যে তুমি জন্মাতে চাও কিনা আদৌ? কই তাদের উপরে তো ক্রোধ হচ্ছে না তোমার? এমন এক পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছে তোমাকে সেই শক্তি যেখানে মৃত্যু অবধারিত। কই নালিশ আসছে না তো? যদি শেষই হবে তাহলে কেন শুরু করালে তুমি? আর শুরু করার আগে আমার অনুমতি নাওনি কেন? আমি কি চাই সেটা জিজ্ঞাসা করনি কেন? কেউ কেউ হয়তো বলবে যে হয়তো জিজ্ঞাসা করেছিল, আমার মনে নেই। যদি জিজ্ঞাসা করে থাকে তাহলে তোমার সমর্থনে এই জীবন পেয়েছো, তাই না? প্রশ্নকর্তা কেন জিজ্ঞাসা করে? তোমার যা উত্তর হবে সেই অনুযায়ী তোমার ভবিষ্যৎ হবে, বাস সেই অনুযায়ী তোমাকে যা কিছু প্রদান করবে। যদি জিজ্ঞাসা না করে থাকে তাহলে তোমার এত কিছু ভাবনা অবাঞ্ছিত, আর যদি জিজ্ঞাসা করে থাকে তাও অবাঞ্ছিত। কেন? কারণ তোমার সমর্থনে এই জন্ম তোমার। তো এই জন্মের দ্বারা তুমি যা কিছু পাবে তাতে তোমার সমর্থন থাকলে তবেই তুমি বেঁচে থাকবে। বেঁচে থাকা কেন জরুরি? আমরা কি করি? আমরা জ্ঞানের পেছনে দৌড়াই। জ্ঞান ক্ষতিকর নয়, আমরা জানার পেছনে দৌড়াই। জ্ঞান কি? কিছু জ্ঞাতব্য। আমরা জানতে চাই, বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীর সমস্ত রহস্য অনুষঙ্গ জানতে চাই, আর ভাবি যে আমরা সফলতার কাছে পৌঁছেছি, এই তো বেঁচে থাকা। আমরা নলেজকে বেঁচে থাকা বলি। নলেজ, যে বেঁচে থাকতে চায় সে জানতে পারে অনেক কিছু, কিন্তু যে জানার পেছনে দৌড়ায় না সে বেঁচে থাকতে পারে আর না সম্পূর্ণভাবে জানতে পারে। তো মানুষের প্রবণতা কোথায় যায়? সে অপরকে জানতে চায়, আর না জেনে সে জেনেও ফেলে, যে এইরকম জাজমেন্ট করে ফেলে, আর সেই অনুযায়ী তার সাথে তার সম্পর্ক, গতি প্রকৃতিও নির্ণয় করে ফেলে যে তার সাথে আমার এইরকম হবে, তার কথা মানব না, অথবা তার কথা মানব। তার নলেজ যা বলে দেয়। একজন জ্ঞানী কৃতার্থ মানুষকে অনেক কিছু বলতে শুনলে তুমি প্রভাবিত হয়ে পড়লে, আহা কত জানে, কি দারুণ দারুণ কথা বলে, গ্রন্থ থেকে তুলে তুলে তার এমন এমন কোটেশন দেবে যে ভাবনার অতীত, কত পড়াশোনা তার। আর একজন জঙ্গলে অথবা বস্তিতে থাকা মানুষ, সে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা বলবে, তোমার মনে হয় ওগুলো তো জানা, এই ধরনের খবর দাবর তো আমরা নিউজ চ্যানেলে হামেশাই দেখি। তার মধ্যেও যে আরও জানার থাকতে পারে, অথবা সেই জীবনকে অনুধাবন করার একটা অবকাশ থাকতে পারে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমরা প্রভাবিত, ভাবিত নই, প্রভাবিত।
আর যে কোনো ক্ষতিকর জিনিস, যা আমরা ক্ষতিকর বলে থাকি সাধারণত, তার প্রভাব যেহেতু বেশি, তা মস্তিষ্কে বাসা বাঁধে বেশি। যা জানি তাই জানি, যা জানি তাই বাঁচি। তাই আজকে পৃথিবীতে হয়ে গেছে এমন অবস্থা, কারণ এখন পাথরের সেই প্রথম যে পাথরের কথা বললাম তার রহস্য সবাই জেনে ফেলেছে অলমোস্ট। তাই আস্থার পারদ অনেক নেমে গেছে, কারণ সব থেকে বেশি প্রয়াস করা হয়েছিল ওই প্রথম যে উড়েছিল সেই পাথরের কথা। তার জীবনী রচনা হয়েছিল সব থেকে বেশি, তার সত্য মিথ্যা নিয়ে চর্চা হয়েছিল সব থেকে বেশি। কিন্তু নীরবে সবার আড়ালে যে পাথর ওপর থেকে গড়িয়ে গড়িয়ে সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে ওইখানে বসে রইল, তাকে দেখে মুগ্ধ হলে, কিন্তু তার চর্চা করলে না তুমি। সে কি করে এই মসৃণ হলো, কি করে এত উজ্জ্বল হলো? তোমার রাত্রি তোমার সঙ্গে আছে, তোমার অন্ধকার তোমার সঙ্গে আছে, তুমি জানো তা থাকবে। একটা পোকা যার নাম জোনাকি, সেও নিজের মধ্যে আলোর উপস্থাপনা করে যায়। সেও তার আলো একে অপরকে বিলিয়ে যায় আনন্দে, উড়তে উড়তে, ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমার ভেতরে তো কোনো আলো আসছেই না, আমি দেবো কাকে? আমি আলো দিতে পারি না, নিতে পারি না, উৎপন্ন করতে পারি না। কেন পারি না তা আমি জানি না, বাট কাদের জন্য পারি না আমি ডেফিনেটলি জানি। আমি জানি, তাই আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার মধ্যে বিশ্বাস শক্তি থাকুক বা না থাকুক, আমার বিশ্বাসের যোগ্যতা কারণ নেই, আমার বিশ্বাস পাওয়ার যোগ্যতা কারণ নেই। কারণ আমি থেমে আছি, থেমে থাকবো। আমি এক পাও এগোবো না কারোর পায়ের সাথে পা মিলিয়ে। যেখানে আমাকে বিশ্বাস উৎপন্ন করতে শিখতে হবে জীবনের কাছে, বেঁচে থাকার কাছে। সে ভারী কষ্টসাধ্য, তার থেকে 2-4টে মোটা মোটা বই পড়ে ফেলা লাইব্রেরি থেকে অনেক সহজ। আমি বই পড়ার বিরুদ্ধে নেই, কিন্তু বই পড়াটাও হবে, জ্ঞান অর্জনটাও হবে জীবনের বেঁচে থাকার জন্যে, জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে। জ্ঞানার্জনটাই একমাত্র বেঁচে থাকা, এটা হতে পারে না। ওটা একটা পার্ট, কারণ জ্ঞান তুমি সর্বক্ষণে নিতে পারো তোমার জীবনযাপনের মধ্যে থেকে, অন্যের জীবনযাপনের মধ্যে থেকে। কিন্তু তুমি তোমার জ্ঞান নাও জাজমেন্টের মধ্যে থেকে। তুমি নির্দিষ্ট করে দাও এ এমন, সে তেমন, এ ছিল এরকম, তাই এই প্রফেশনের অথবা এই গোত্রের অথবা এই বর্ণের অথবা এই ধর্মের মানুষগুলো সব শালা বদমাশ। কিন্তু কোনো একটা ভালো মানুষকে পেলে তোমার কখনো মনে হয় না যে এই গোত্রের সমস্ত মানুষগুলো ভালো, খুব কম হয় সেটা। তো আমি সমস্যা দেখাচ্ছি না, আমার গল্প, আমার কথার উদ্দেশ্য হচ্ছে প্রভাব থেকে বেরিয়ে এসো, শুধু বেঁচে থাকো, বেঁচে থাকার জন্য। তোমার প্রতিটা কর্মের মধ্যে দিয়ে, তোমার প্রতিটা উদ্যোগের মধ্যে দিয়ে, তোমার প্রতিটা পদক্ষেপের মধ্যে বেঁচে থাকা আছে। তার অভিজ্ঞতা খারাপ কি ভালো তার জাজমেন্টে যেও না, কারণ প্রতিটা অভিজ্ঞতা তোমাকে শিখিয়ে যাচ্ছে। তো প্রফিটটা তোমারই হচ্ছে, অন্যের নয়। তুমি সেটাকে কাজে লাগিয়ে আরো উন্নততর বেঁচে থাকার দিকে এগিয়ে চলো। কার জন্য তোমার খারাপ অভিজ্ঞতা হলো তাকে দায়ী করার কোনো জায়গাই নেই, কারণ এই পৃথিবীর সমস্ত কিছু তোমারই জন্য তৈরি হয়েছে। তুমি কেন্দ্রে আছো, তুমি কেন্দ্র, তোমাকে কেন্দ্র করে সারা পৃথিবী ঘুরছে, তার সমস্ত খুঁটিনাটি তৈরি হয়েছে আমি, তুমি, প্রত্যেকে। সব কিছুর উপর আস্থা রাখো, যা কিছু আসে তা তোমাকে আলোকিত করতে আসে। বিচার করো না, যাচাই করো। কখনো বিচার করো না, যাচাই করো। কিন্তু সেই যাচাই তোমার এই পুঁথি পড়া বিদ্যে নিয়ে করো না, তোমার অতীত নিয়ে করো না, কারণ তোমার মন সব থেকে শুদ্ধ। তুমি দারুণ একজন মানুষ, 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 তুমি দারুণ
তোমার আত্মবিশ্বাস দ্বারা তুমি কয়লাকেও হিরে বানিয়ে ফেলতে পারো। ফিরে এসো, শুধু ফিরে এসো নিজের কাছে। সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সমস্ত যাপন পদ্ধতি, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত সাজানোর ঊর্ধ্বে, সমস্ত দেখানোর ঊর্ধ্বে নিজের কাছে ফিরে এসো। আর তা যদি ফিরে আসতে না জানো, জীবনকেই জিজ্ঞাসা করো, তোমার বেঁচে থাকাকে জিজ্ঞাসা করো, নির্ভর করো তোমার নিজের প্রতি, সব ঠিক হয়ে যাবে। পথ চলো। এক তো তুমি বাদে আরো এত এত জোড়া জোড়া হাত তৈরি হয়েছে, সেগুলো হাতে হাত মিলিয়ে পথ চলবে বলে। পা তৈরি হয়েছে, পায়ে পা মিলিয়ে তৈরি হবে বলে। চোখ তৈরি হয়েছে পরস্পরকে আলো দেখাবে বলে। বিশ্বাস করো, সব কিছু তোমার জন্য, সব।